শাহেনশাহ, এভাবে এভাবে আমরা আর বেশি দিন লড়তে পারবো না। আজ প্রায় হারতে বসেছিলাম আমরা। আমাদের লক্ষাধিক সেনা এরই মধ্যে মারা পড়েছেন। তাহলে তোমার কি মত সেনাপতি? যুদ্ধক্ষেত্র ত্যাগ করে চলে যাব আমরা? হ্যাঁ, দেখো, এই গড়ের নবাব আমি, নবাব। কয়েকটা বাইরে থেকে আসা ডাকাত দলের হাতে নিজের রাজত্ব তুলে দেব? না শাহেনশাহ, যুদ্ধক্ষেত্র ত্যাগের কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। কিন্তু লড়াই তো কেবলমাত্র যুদ্ধক্ষেত্র থেকেই লড়লে হয় না। তার মানে? শাহেনশাহ, আমি আমার লোকেদের দিয়ে গোপন সূত্রে একটা খবর জোগাড় করেছি। শত্রুপক্ষ রোজ ভোর রাতে দল বেঁধে ভৈরব নদীর জলে স্নান সেরে আসে, তারপর লাল বস্ত্র পরে সবাই মিলে আরাধনায় বসে। আহা, তাতে আমাদের কি সেনাপতি? তাতে আমাদের কি? ওরা জাতি হিন্দু, পূজা অর্চনা করা তো খুব স্বাভাবিক ব্যাপার ওদের কাছে। এতে আর নতুনত্ব কি আছে? আর এতে গোপনীয়তারই বা কি আছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে আমরাও তো একই সময়ে অজু করেই থাকি। হ্যাঁ না শাহেনশাহ, না, দুটো এক জিনিস নয়। আমি জানতে পেরেছি, ওরা ওদের অস্ত্র শস্ত্র ওই আরাধনায় নিয়ে যায়। কোনো এক মূর্তির পূজা করে ওরা। সেই মূর্তির নাকি অনেক অলৌকিক শক্তি আছে। ওদের স্থির বিশ্বাস, সেই মূর্তির কৃপাতেই ওরা যুদ্ধে জয়লাভ করে চলেছে। আমি জানি শাহেনশাহ, যদি ওই মূর্তি আমরা ধ্বংস করে দিতে পারি বা ওদের কাছ থেকে সরিয়ে ফেলতে পারি, তাহলে এই যুদ্ধে ওদের পরাজয় কেউ 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 আটকাতে পারবে না। তুমি কি নিশ্চিত সেনাপতি? এতে আবার হিতে বিপরীত হবে না তো? যুদ্ধক্ষেত্রে যা পরিস্থিতি, তাতে শুধুমাত্র তলোয়ার আর বর্ষা দিয়ে লড়াই করে আমরা এই যুদ্ধে জিততে পারবো না শাহেনশাহ। তার থেকে বরং এই চেষ্টাটা করে দেখা যাক। সেরকম হলে আমরা মূর্তিটা ধ্বংস করব না, কেবল ওদের কাছ থেকে সরিয়ে নেব, যাতে ওদের বিশ্বাসের ভিত নড়ে যায়। আর ওদের দুর্বল সময়ে আমাদের প্রচন্ড আঘাত আমাদেরকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। বেশ বেশ, তবে তাই হোক। এই বেতামিজদের শায়েস্তা করতে তুমি যেমনটা ঠিক মনে করো তাই করো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা খেয়াল রেখো সেনাপতি, যে এই গড় যেন আমাদের হাতেই থাকে। যেন তেন প্রকারেণ এই গড় আমার চাই। বর্ষার আকাশে শরতের মেঘ আসুক না আসুক, পাঞ্চজন্যর জীবনে সমস্যা এসেই থাকে। কিন্তু সমস্যা যদি হয় শতাব্দী প্রাচীন, আর সমাধানের আগেই যদি হয় প্রাণ বিপন্ন, তবে কি এগিয়ে যাওয়া সমীচীন? এবারে প্রশ্ন অনেক, তাই উত্তরের খোঁজে চলুন শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন সুকান্ত দাসের কলমে এবং ঐন্দ্রিলা সামন্তর ভাবনায় পাঞ্চজন্যর আরও একটি দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার কাহিনী, নবাবগড়ে পাঞ্চজন্য। স্টেশন থেকে বাকি পথটুকু মানিকরা গাড়ি নিয়েছিল। গাড়ি চালকের সঙ্গে ওদের কথা হয়েছিল হাজারদুয়ারির কাছাকাছি কোনো ভালো থাকার জায়গায় ওদের নিয়ে যাবে, আর সেখানেই থাকার জন্য হোটেলের ব্যবস্থা রয়েছে। সেখান থেকে ওরা প্রথমে হাজারদুয়ারি ঘুরে দেখবে, তারপর বাকি প্ল্যান হবে। মুর্শিদাবাদে অনেক বছর আগে বাবা মায়ের সঙ্গে এসেছিলাম, তবে তোদের সঙ্গে এই প্রথমবার। বাপন তো এর আগেও এসেছে জানি, কিন্তু তোদের মধ্যে কেউ যে মুর্শিদাবাদে এর আগে আসেনি এটা জেনে কিন্তু অবাক হয়েছিলাম। সত্যি আমিও না অবাক হয়ে যাচ্ছি। মুর্শিদাবাদে পা রেখেছি প্রায় 30 মিনিট হয়ে গেল, অথচ এখনো অবধি একটাও ভালো কাবাবের দোকান চোখে পড়লো না। ব্যাস, তোর এই শুরু হলো। মুর্শিদাবাদে এসেছি, কোথায় কথা হবে হিস্ট্রি আর হেরিটেজ নিয়ে, আর কোথায় তুই
কাবাব নিয়ে কাঁদতে বসে গেলি। শোন, কাবাবটাও না এখানকার হিস্ট্রি আর হেরিটেজেরই একটা অংশ, বুঝেছিস? যদিও তোর মতো নিখেকির এ সমস্ত কথা জানা নাও থাকতে পারে। এই তুই একটা উফ, তোরা থামবি এবার। দিন নেই রাত নেই, যখন খুশি যেখানে খুশি ঝটাপটি লেগে যাওয়াটা এ তোদের একটা ট্যালেন্ট। আর এই ট্যালেন্টটাকে না অন্য কোনো কাজে লাগা, বুঝলি? তবে ইতিহাসের দিক থেকে দেখতে গেলে মুর্শিদাবাদে কিন্তু এমন অনেক জায়গা আছে যেটা গোটা ভারতবর্ষের এখনকার মানচিত্র তৈরি করতে অনেক সাহায্য করেছে। তবে সেসব জায়গা লোকসমাজে খুব একটা পরিচিত নয়। এখানে দেখার মতো অনেক জায়গাই আছে। তাছাড়া মুর্শিদাবাদের ভেতর দিকে এখনো অনেক গ্রাম রয়েছে যেখানে একেবারে নবাবের যুগের লোকেদের বংশধররা বাস করে। তাদের জীবনযাত্রার সঙ্গে এখনও প্রাচীন ইতিহাসের বেশ কিছু জীবনযাত্রার অনেক মিল। এই হাজারদুয়ারি প্রাসাদ দেখে তারপর দিন দুয়েকের মধ্যে বাকি সব জায়গা দেখে ফেলে শেষের দিকে না একবার ওই গ্রামগুলোর দিকে যাব। আমার গ্রাম, এই অচেনা অজানা জায়গায় গ্রামের দিকটা যাওয়া খুব একটা ভালো হবে? আরে বাবা, আমরা তো কেবল ঘুরতে যাব, থাকতে তো আর যাব না। যতই পুরনো দিনের লোকেরা থাকুক না কেন, আমরা তো ওখান থেকে ঘুরে চলে আসব। আর নবাবের আমলের লোক মানে নিশ্চয়ই খাবার দাবারও নবাবী ধাঁচেরই হবে। এই বাপনদা, তুমি সারাদিন খাবার নিয়ে ভাবতে ভাবতে হাঁপিয়ে যাও না? না, দেখ না, আর দেখতে পারছি না, তুমি থামো তো। ও মানিকদা, ওই হাজারদুয়ারি প্রাসাদের নামটা হাজারটা দরজার জন্যই হয়েছে, এটা কি সত্যি? দেখ, দরজা হাজারটা আছে কিনা সেটা নিয়ে নিশ্চিত না হলেও দরজা যে অনেকগুলো আছে এটা জানি। এবার বলতো তোদের কি মনে হয় এই হাজারদুয়ারি প্রাসাদ কে তৈরি করেছিল? নবাব সিরাজউদ্দৌলা। এই ভুলটা অনেকেই করে। নবাব সিরাজ নয়, এই প্রাসাদ নির্মাণ হয় নবাব সিরাজদৌলার অনেক পরে। নবাব সিরাজ এখানে যে প্রাসাদ তৈরি করেছিলেন তার নাম ছিল হিরাজিল প্রাসাদ। সেটা ছিল ভাগীরথী নদীর ধারে। তবে সেই প্রাসাদ নদীর তলায় ডুবে যায়। পরে মির্জাফরের নাতি নবাব নাজিম হুমায়ুন জায়ের আমলে তৈরি হয়েছিল এই প্রাসাদ। তবে মনে রাখবি, এই প্রাসাদ কিন্তু তৈরি করেছিলেন একজন ব্রিটিশ স্থপতি। ও বাবা, তাহলে সেই ইংরেজরাই আমাদের এখানেই হাজারদুয়ারি প্রাসাদ তৈরি করেছে। তা মোটামুটি রোজ কত লোক আসে এই প্রাসাদ দেখতে? রোজের হিসেব জানি না, তবে শুনেছি প্রত্যেক বছর প্রায় 3 লাখের উপরে মানুষ এই হাজারদুয়ারি প্রাসাদ দেখতে আসেন। কিন্তু এই প্রাসাদেরও কিছু কালো অধ্যায় রয়েছে যা সবাই জানে না। আমরা হয়তো সেগুলো খুঁজে বের করতে পারি। তাহা যা বলেছিস, আমরা ঘুরবো আর রহস্য থাকবে না, তা কি কখনো হয়? গাড়ির মধ্যে পিছনের দিকে পাশাপাশি বসেছে টুয়া, তুন্না আর তাথই। উল্টো দিকে বসেছে মানিক আর বাপন। পাশা তাদের এক পাশে জানালার কাছে বসে রয়েছে। ওদের সঙ্গেই কথা বলতে বলতেই গাড়ি চালাচ্ছিল গাড়ির চালক। এখানেই ছোট থেকে বড় হয়ে গেলাম, তাই এই জায়গার ব্যাপারে অনেক কিছুই শুনেছি। তোমরা বলছিলে না রহস্যের কথা? তা হাজারদুয়ারি প্রাসাদের ভূত আছে সে কথা তোমরা জানো? ভূত? এই এখন আবার এ সমস্ত কথা কেন? এখানে তো আমরা ঘুরতে এসেছি, শুধু শুধু ভূতের কথা আবার কেন? আহ বাপন, কি হচ্ছেটা কি? উনি কি বলছে নাকি শুনতে দে। আচ্ছা আপনি বলুন, এখানে কি ভৌতিক ঘটনা কখনো ঘটেছে কিছু? শুধু একটা নয়, অনেক ঘটেছে। এখানে গভীর রাতে মাঝে মাঝে ভূতের উপদ্রব হয়। হাজারদুয়ারির প্রাসাদে বাইরে তো কারোর থাকার অনুমতি নেই, তবে রক্ষীরা তো সেখানেই থাকে, আর তারাই মাঝে মাঝে প্রাসাদের ভিতরের অদ্ভুত সমস্ত ঘটনার কথা বলে। এখনো কোনো পুরুষ কণ্ঠের ভয়ের চিৎকার শোনা যায়, আবার কখনো মেয়েদের সমবেত কান্নার স্বর শোনা যায়। রক্ষীরা খুঁজতে গেলে কিছুই দেখতে পায় না। আসলে এত বড় প্রাসাদের মধ্যে সব দিকে লক্ষ্য রাখা রক্ষীদের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, ওই প্রাসাদের ভেতরে কি কেউ কখনো মারা গেছে? কেউ কি কখনো ভূত দেখতে পেয়েছে? মানে বলছিলেন যে ভূত আছে, তাই বললাম।
না, সেরকম কিছু জানা যায়নি। আর যদি তেমন কিছু হয়েও থাকে তাহলে সে কথা বাইরে বের হতে ওরা দেবে না, কারণ তাহলে তো এখানে লোকজন আসা কমে যাবে, আর তাতে তো বুঝতেই পারছো। কিন্তু আপনি হঠাৎ আমাদের এসব কথা বললেন কেন? দেখো, এখানে অনেকেই ঘুরতে আসেন, কিন্তু হাজারদুয়ারির ব্যাপারে এত বেশি কিছু খুব বেশি লোক জানে না। তবে যারা জানে তাদের সঙ্গে ঘুরতে বেশ ভালোই লাগে। তোমাদের কথা শুনে মনে হলো এখানকার বিষয় নিয়ে তোমরা অনেক কিছুই জানো, তাই আর কি বললাম। তবে কি, ওই ভূতের কথা অনেকে যেমন বিশ্বাস করে তেমন অনেকে অবিশ্বাসও করে। অনেকে বলে রক্ষীরা রাতের বেলা ঘুমের ঘোরে কি দেখতে কি দেখে, নাকি নেশা করে ওই সব কথা বলে, কেউ তো জানে না। তাহলে ঠিক আছে, কারণ আমি বাবু চাই না ওইখানে ঘুরতে ঘুরতে কোনো এক ফাঁকে কোনো একটা আস্ত ভূত আমার ঘাড় মোটকে। বাপনের কথায় তুন্না হেসে ফেলে। যদি ভূতের দেখা আমি পাই তাহলে বাপনের এক ঘাড়েই চাপতে বলবো। এ থাম তোরা, বলছি আমরা তো সেই সকালে বেরিয়েছি, খাওয়া দাওয়া তো তেমন কিছুই হয়নি। কাছাকাছি কোনো হোটেলে যদি খাওয়া যায় তাহলে একটু দেখ না, তারপর না হয় আমরা হাজারদুয়ারি দেখে সন্ধ্যের দিকে হোটেলে চেক ইন করতাম। তাহলে আর একটু অপেক্ষা করতে হবে। একটু এগিয়ে গেলেই খাওয়ার হোটেল রয়েছে, সেখানে খাওয়া দাওয়া সেরে আধ ঘন্টার মধ্যে হাজারদুয়ারি পৌঁছে যাব। তারপর সেখানে বিকেল কিংবা সন্ধে পর্যন্ত তোমরা কাটাতে পারবে, আর ওখানে কাছাকাছি অনেক হোটেলও আছে। তেমনটাই ঠিক হলো। ওরা সকলেই হোটেলে দুপুরবেলা বেশ পেট পুড়ে খেল। তবে ওরা যেমন ভেবেছিল তেমন কিন্তু হলো না। খাওয়া দাওয়া সেরে হাজারদুয়ারি পৌঁছাতে পৌঁছাতেই বিকেল নেমে গেল। হাজারদুয়ারি প্রাসাদ 4:30-র মধ্যে বন্ধ হয়ে যায়। ওরা যখন পৌঁছল তখন 4:15। এত অল্প সময়ের মধ্যে ওরা ঠিকভাবে কিছুই দেখতে পাবে না। তোমরা এই সময় তাড়াহুড়ো করে কিছুই দেখতে পাবে না, তার চেয়ে বরং তোমাদের হোটেলে পৌঁছে দিই। সেখানেই আজকের দিনটা থেকে কাল সকাল সকালে ঘুরে এসো যাও। তারপরে যদি মতিঝিল কিংবা অন্য কোথাও যেতে চাও, এখানে গাড়ি পেয়ে যাবে, বা হোটেলে বললে ওরা ব্যবস্থা করে দেবে। আর একান্তই যদি তোমরা চাও তাহলে আমাকে ফোন করলে আমি চলে আসব। সেই মতোই কাজ হলো। ওদের হোটেলে পৌঁছে দিয়ে গাড়িওয়ালা আজকের টাকা নিয়ে চলে গেল। হোটেলে ওরা পাশাপাশি 2টো ঘর নিল। একটা ঘরে থাকবে মানিক আর বাপন, আর পাশাও তাদের সঙ্গেই থাকবে। আর একটা ঘরে থাকবে তাথই, টুয়া আর তুন্না। রিসেপশনে বসে থাকা লোকটা কিন্তু পাশাকে ওদের কাছে দেখে একটু বিরক্ত হয়েছিল, কিন্তু পাশার চোখের দৃষ্টি আর তার ধারালো ঠোঁট দেখে যে কেউ ভয় পেতে বাধ্য। তাই হয়তো বেশি কথা বাড়াননি। তাড়াতাড়ি ওদের রুমে যাবার ব্যবস্থা করে চাবি দিয়ে দিল। জানিয়ে দিল সকাল 10টায় একদিনের হিসেব হয়ে যায়। যদি ওরা কালকের দিনটাও থাকতে চায় তাহলে সকাল 10টায় যেন একবার এসে রিসেপশনে কথা বলে যায়। ওরা নিজেদের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় একটু গড়িয়ে নিল। আচ্ছা, তোর প্ল্যানটা কি বলতো? হাজারদুয়ারি দেখে তারপর মতিঝিল নাকি? যদি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি সেটা তো কালকের মধ্যেই হয়ে যাবে। এরপর কি? আরও অনেক জায়গা এখানে আছে দেখার মতো। ইমামবাড়া আছে, জাদুঘর আছে, আরও কয়েকটা জায়গা আছে। অন্তত দিন 2 লাগবে আমাদের এখানে। তারপরে মুর্শিদাবাদের একটা গ্রাম রয়েছে, তার নাম পারসুতা। সেখানে একদল আদিবাসী বাস করে। অনেকের মতে তারা বর্গীদের বংশধর। কি বলছিস কি? বর্গী? তার মানে ওই নবাবী আমলের সময় মারাঠা দল, মানে যারা বাংলার নবাবী আমলের সময় একটা দল ভারতের বিভিন্ন প্রান্তে এদিক ওদিক আক্রমণ করত। সেই দল জাতে ছিল মারাঠি, তাই সেই মারাঠা সৈন্য কিংবা দস্যুদেরই অনেকে বর্গী বলে সম্বোধন করত। কিন্তু তারা ছাড়াও এই বর্গী দলে আরও লোক ছিল। বিশেষত এই মুর্শিদাবাদ এবং এই অঞ্চলের জঙ্গলের দিকে এই বর্গীদের একটা আলাদা প্রজাতি তৈরি হয়েছিল।
কারণ এদিকে নবাব তখন দুরাচারী হয়ে পড়েছিলেন, তাই সাধারণ মানুষও এদের সাহায্য করতে শুরু করেছিল। তাই এই দলে শুধু মারাঠা নয়, আদিবাসী, সাঁওতাল, এমনকি অনেক বাঙালিও ছিলেন। ওই পারসুতা গ্রামে এখনো ওই দলের লোকেরা বাস করে। তারা আশেপাশের গ্রামের লোকেদের থেকে আলাদা। তবে শোনা যায় যে তারা এখনো মাঝে মাঝে সুযোগ পেলেই নাকি বেরিয়ে পড়ে ডাকাতি করতে। সর্বনাশ! কি বলছিস? এই সমস্ত জায়গায় এখনো রয়েছে? বাপরে বাপ! বাইরে থেকে দেখে তো কিছুই বোঝা যায় না। সব কিছুরই দুটো দিক থাকে রে, সেরকমই এটাও। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। ওদের এখনো এই ডাকাতি করার কারণটা কি? বেঁচে থাকার জন্য ওরা অন্য কোনো পেশা কেন বেছে নিচ্ছে না? আর এই যুগে দাঁড়িয়েও ওদের এমন জীবনধারার কারণটা কি? এগুলো আমাকে জানতেই হবে। আর তাই ওই পারসুতা গ্রামে আমাকে একবার যেতেই হবে। এই, তোর কি সত্যিই মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়? নিজেই বলছিস ওরা ডাকাত, আবার নিজেই যেচে ওদের জায়গায় যেতে চাইছিস। কি ভাবছিস কি ওরা তোকে আপ্যায়ন করে ঘরে নিয়ে যাবে? আরে তুই ওখানে যাবি বা কি করে? ডাকাতদের গ্রাম নিশ্চয়ই টুরিস্ট স্পট নয়। দেখ, তাতে তো সমস্যা হবে না। আমরা গাড়িতেই যাব, মানে যতটা যাওয়া যায় আর কি। তারপর বাকিটা না হয় হেঁটে যাব। যা বললাম, তাছাড়াও একটা বিশেষ কারণে আমার সেখানে যেতে হবে। যাই হোক, তোকে এখন আর জেগে থাকতে হবে না, ঘুমিয়ে পড়। কাল সকাল সকাল বেরোতে হবে, বুঝলি? আমি একটু হোটেলে চারপাশটা ঘুরে দেখে আসি। এই দাঁড়া, আমিও যাব। আরে না না, শোন, তার দরকার নেই। আমি এখনই চলে আসবো। তুই এক কাজ কর, দরজাটা ভেতর থেকে লক করে শুয়ে পড়। এ দেখ, আমি চাবিটা সঙ্গে নিয়েই যাচ্ছি। আমি এসে ঠিক ঢুকে পড়বো। চল, গুড নাইট। বাপন বুঝতে পারল মানিক আর কিছু বলতে চাইছে না, তাই সে আর কথা বাড়ালো না। রাতে মানিক কখন ফিরেছিল বাপন জানতে পারেনি, কিন্তু পরের দিন ওরা সকাল সকাল বেরিয়ে পড়ল। হোটেলে ওদের ব্যাগপত্র সমস্ত কিছু রইল। যাওয়ার সময় ওরা বলে গেল ওরা আজকের দিনটাও থাকবে। সময় মতো হাজারদুয়ারি প্রাসাদে ঢুকে এদিক ওদিক ঘুরে ওদের কিন্তু বেশ ভালো লাগলো। তাথই, তুন্না, টুয়া এক পাশে লম্বা বারান্দা ধরে হেঁটে চলেছিল। বাপন আর মানিক অন্য পাশ ধরে এগোচ্ছিল। বাপন থামের গাগুলো ভালো করে হাত দিয়ে ধরে ধরে দেখছিল। চলতে চলতে একসময় বাপনের হঠাৎ করে মনে হলো সামনের দিকে একটা লোক একটা দেওয়ালের কাছে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কি যেন দেখে চলেছে। ব্যাপারটা চোখে পড়তেই সেও এগিয়ে যায়। তারপর দেখে লোকটা দেওয়ালের কাছে দাঁড়িয়ে একটা ছবি দেখে চলেছে। ছবিতে একজন বসে রয়েছে, তার পরনে রাজরাজরার মতো পোশাক। দেখেই বোঝা যায় রাজস্থানীয় কেউ একজন হবে। আরও কিছুক্ষণ হয়তো সেই ছবিটার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু হঠাৎ বাপনকে দেখে সে লোকটি কেমন যেন হকচকিয়ে গেল। তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে সে উপরের দিকে যাওয়ার সিঁড়ি ধরল। বাপন তার পিছু নিতেই যাচ্ছিল, কিন্তু তাথইয়ের ডাকে সে দাঁড়িয়ে পড়ল। এই বাপন, শুনে দিকে, তোর সঙ্গে একটা কথা আছে। কি হয়েছে? তোরা এরকম একসাথে হামলা করার মতো এগিয়ে আসছিস কেন? বাজে বকিস না। আমার একটু আর মনে হচ্ছে মানে কেমন যেন অন্যমনস্ক থাকছে, কিছু যেন একটা মাঝে মাঝে ভাবছে। হ্যাঁ, এই হাজারদুয়ারিতে ঘোরার সময় বারবারও থামের আড়ালে চুপ করে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। এই প্রাসাদও যেও ভালো করে দেখেনি তা আমি হলপ করে বলতে পারি। হ্যাঁ, আর এরকম মানিকদা তখনই করে যখন কোনো সমস্যা থাকে। তাহলে কি আমাদের সামনে কোনো বিপদ রয়েছে? নিশ্চয়ই এমন কোনো একটা ব্যাপার আছে যেটাও আমাদের কোনো কারণে বলতে চাইছে না। এই মুর্শিদাবাদে আসার প্ল্যানটাও ওর। আমরা তো ভাবছিলাম আমরা কেবলমাত্র ঘুরতে যাচ্ছি, কিন্তু ওর হাব ভাব দেখে আমার কিন্তু ঠিক লাগছে না। এবার বাপন চাঁদ, বল দেখি, কাল রাতে তোদের একসাথে কি কথা হয়েছে? তুইও তো দেখছি কেমন একটা অন্য মনস্ক। ওরে আমার লেডি শার্লক হোমসের দল,
বিশাল অবজারভেশন স্কিল নাকি? হ্যাঁ, এই নে হাততালি দিচ্ছি। আর টুয়া, তুই আমার সাথে এবার থেকে একটু ভদ্রভাবে কথা বল। আমি পাঞ্চজন্যর একজন ইম্পর্টেন্ট সদস্য, আর এতই যদি সাহস তাহলে জানা গিয়ে মানিককে সোজাসুজি জিজ্ঞেস কর। ওই মানিক বেরিয়ে গেল, আমিও যাচ্ছি গাড়িতে। হাজারদুয়ারি থেকে বেরিয়ে ওরা সবাই গাড়িতে বসল। টুয়াই মানিকের কাছে প্রথম কথাটা তুলল। আচ্ছা মানিক, আর তুই এখান থেকে কোনো একটা গ্রামে যাওয়ার কথা বলছিলিস না? টুয়ার কথা শুনে মানিক যেন চমকে উঠল। হ্যাঁ, গ্রাম কোথায়? গ্রামের কথা তো কিছু বলিনি আমি। আরে হ্যাঁ তো, তুই বললি না ওই যে পারসুতা নামের কোন একটা গ্রাম আছে, সেখানে নাকি বর্গীদের বংশধররা এখনো থাকে। কথাটা বলেই বাপন বুঝতে পারল বড্ড ভুল করে ফেলেছে। মানিক তার দিকে কটমট করে তাকাতেই সে চুপ করে গেল। কিন্তু ততক্ষণে সবাই বুঝতে পেরেছে মানিক কী কারণে মুর্শিদাবাদে এসেছে। শুধুমাত্র হাজারদুয়ারি, মতিঝিল কিংবা ইমামবাড়া দেখার জন্য নয়। ওরা তিনজন চেপে ধরতেই মানিক এবার উদ্ব্যস্ত হয়ে গেল। ঠিক আছে, তোদের সবটা বলবো, এখন থাম। আগে মতিঝিলের কাছে যাই, না হলে সন্ধে হয়ে যাবে। গাড়ির চালক সাকিব পারসুতা গ্রামের নামটা শুনেই কেমন যেন চিন্তিত হয়ে পড়ল। মতিঝিল থেকে তোমরা আবার ফিরে আসবে তো? আচ্ছা দাদা, পারসুতা গ্রামটা এখানে কোথায় জানেন? কথাটা শুনেই চালক হঠাৎ করে গাড়িটা ব্রেক কষে থামিয়ে দিল। তারপর মানিকের দিকে ফিরে তাকালো। এই গ্রামের কথা তোমরা কি করে জানলে? সাকিবের মুখে যেন একটা ভয় ফুটে উঠেছে। দেখুন, যেভাবেই জানি না কেন ওই গ্রামে একবার আমরা যেতে চাই। আপনি কি আমাদের নিয়ে যাবেন? তোমরা অন্য যেখানে যেতে চাইবে বলো, আমি তোমাদের নিয়ে যাব, কিন্তু ওখানে যেও না, ওখানে বিপদ আছে। ওখানকার লোকেরা বাইরের কাউকে ওদিকে যাওয়াটা পছন্দ করে না। আর পারসুতা গ্রাম এখন ফাঁকা জায়গা নয়, একটা জঙ্গল মতো জায়গার মধ্যে। সে জঙ্গলের মধ্যে দিয়ে পারসুতা গ্রামে যাওয়ার সময় বিপদ ঘটার সম্ভাবনা আছে। কিসের বিপদ? আর সেখানে যাওয়া যাবে না কেন? তোমরা যে পারসুতা গ্রামের কথা বলছো, সেখানে যারা থাকে তারা বাইরের লোকেদের সাথে খুব একটা বেশি মেশে না। বিশেষ কোনো একটা কারণে তাদের গ্রামে তারা কারোর আসা যাওয়া পছন্দও করে না। ওখানে যারা থাকে তারা বর্গীদের বংশধর। শেষ বর্গীদের কোনো একটা অংশ ওই পারসুতা গ্রামে থাকতে শুরু করে। তবে তারা কিন্তু তখন আর বাইরে কোনো উপদ্রব করতো না, যার ফলে ইংরেজ সরকার তাদের উপর কোনো জুলুমই করেনি। তারপর দেশ স্বাধীন হওয়ার পরেও তাদের বংশধররা ওই গ্রামেই থেকে গেছে। কিন্তু ওদের সেই আগের পেশা ওরা আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। আর ওদের গ্রামে একটা বেশ মূল্যবান জিনিস রয়েছে, সেটা আইনত কিন্তু ওদের না, সরকারের সম্পত্তি, আমাদের ইতিহাসের অংশ। কিন্তু সেটা ওরা কোনো মতেই দিতে চাইছে না। একটা মূর্তি, অনেকে মনে করে ওটা একটা অষ্টধাতুর গণেশ, কিন্তু সেই অষ্টধাতুর গণেশটার আকার অনেক বড়। ওই অষ্টধাতু গণেশের গল্প আমাদের এদিকে আমরা অনেক শুনেছি, কিন্তু এই পারসুতা গ্রামে গিয়ে তা খুঁজে বার করার সাহস কারোর হয়নি। তোমরা ওখানে যেও না, ওখানে গেলেই বিপদ বাড়বে। কিন্তু আমরা ওখানে মূর্তিটা আনতে যাব না, আমরা যাব অন্য একটা কারণে। যাই হোক, আচ্ছা ওরা কি আমাদের ভাষা বুঝতে পারবে? আদিবাসী সম্প্রদায় হলেও ওদের মধ্যে অনেকেই ওই জঙ্গল থেকে আমাদের লোকালয়ে মাঝে মাঝে জিনিসপত্র নেওয়ার জন্য আসে, তাই স্থানীয় ভাষা ওরা কিছুটা জানে। তবে ওদের ওপর আঘাত না করলে ওরা কোনো আঘাত করে না। কিন্তু ওই অষ্টধাতুর গণেশ ওরা কোনো মতেই দেখাতে চায় না। ওই অষ্টধাতুর গণেশটা দেখার জন্যই কি তুই এখানে এসেছিস? শুধু সেটা নয়, আমাদের কলেজের একজন প্রফেসর ডক্টর ঢালি অনেক বছর আগে এখানে এসেছিলেন। আমি অন্য প্রফেসরদের কাছে শুনেছি যে ইতিহাসের বিষয়ে নাকি তার মতো জ্ঞানী খুব কম লোকই আছে। তিনি যখন এখানে এসেছিলেন তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, কিন্তু এখানে আসার কয়েকদিনের মধ্যেই তিনি হঠাৎই নিখোঁজ হয়ে যান।
প্রায় 3-4 সপ্তাহ পর ওই পারসুতা গ্রামের কাছাকাছি একটা জঙ্গলের মধ্যে অজ্ঞান অবস্থায় তাকে পুলিশে খুঁজে বার করে। তার শারীরিক আঘাত খুব একটা ছিল না, তাও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে যান। কিন্তু আশ্চর্যজনকভাবে এখান থেকে ফিরে যাওয়ার পর তার মাথার বিকৃতি দেখা যায়। প্রথমে সবাই লক্ষ্য করেছিল যে তিনি একটু অগোছালো কথাবার্তা বলছেন, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই কলেজ কর্তৃপক্ষ বুঝতে পারে যে প্রফেসর ঢালি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তারপর কলেজ থেকে দায়িত্ব নিয়ে তাকে বেশ কয়েকটি নামি নামি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছুই ফল হয় না। গত 30 বছর ধরে তিনি একটি মানসিক আরোগ্য নিকেতনে ভর্তি রয়েছেন। আমি এখানে আসার প্রায় 3 মাস আগে থেকেই ওনার সাথে দেখা করছি, কিন্তু উনি সেভাবে আমাকে কিছুই বলে সাহায্য করতে পারেননি। ওর সম্বন্ধে এই সমস্ত কিছু আমি জেনেছি ওনার ভাইয়ের কাছ থেকে। উনি নিজে বিয়ে থা করেননি, আর এখানে যখন এসেছিলেন তখন একাই ছিলেন। তাই ওনার সাথে আসলে কি ঘটেছিল সেটা একমাত্র জানেন উনি আর ওই পারসুতা গ্রামের লোকজন। কলেজে ওনার ছবি দেখে আমার প্রথমে ওনার সম্বন্ধে আগ্রহ হয়, তারপর বাকিটা এখান ওখান থেকে জানতে পারি। কিন্তু আসল কথা সেটা নয়। ওনার ভাই এবং কলেজের আরও অনেক প্রফেসরদেরই মনে হয় ওনার সাথে পারসুতা গ্রামে কিছু একটা হয়েছিল। উনি বর্গীদের ব্যাপার নিয়ে রিসার্চ করছিলেন, তাই এই গ্রামে এসেছিলেন, কিন্তু ওনার কাজ আজও অসমাপ্ত রয়ে গেছে। আর ওনার ওই অবস্থা দেখে কেউ সাহস করেনি এখানে আসার। সেই কারণেই আমি পারসুতা যেতে চাই। আমাকে জানতেই হবে যে 30 বছর আগে এখানে ঠিক কি হয়েছিল। তোমাদের কথা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি বিপদের কথাটা বুঝতে পারছো না। ওখানে যাওয়াটা ওরা পছন্দ করে না। ওখানে কেউ গেলে তাকে ওরা যে কোনোভাবেই আঘাত করতে পারে। তুমি নিজেই তো বললে তোমার ওই কোনো এক প্রফেসরের কথা। কি দরকার বলতো মানিক? সাকিবদা তো ঠিকই বলছেন, শুধু শুধু এমন একটা জায়গায় গিয়ে কেন ঝামেলা বাড়াবি? এমনিও যখন ওনার বাড়ির লোক বা পুলিশ কিছুই করেননি, তখন আমাদের মাথায় ঝামেলা নিয়ে কি হবে? তার চেয়ে বরং চল না মুর্শিদাবাদ ঘুরে আমরা ফিরে যাই। আমি তো একবারও তোদের যাওয়ার কথা বলিনি। তোদের ফিরে যেতে হলে তোরা ফিরে যা, হোটেলেই থাক। একদিনের জন্য হলেও আমি ওই পারসুতা গ্রামে যাব আর সব কিছু জানার চেষ্টা করব, তারপরে ফিরে আসব। মানিক আর এই ব্যাপারে কোনো কথা বলল না। বাকিটা রাস্তা গাড়িতে ওরা সবাই চুপচাপই ছিল। ড্রাইভার সাকিব ওদের ইমামবাড়া পৌঁছে দিল, কিন্তু কারোরই তখন আর ইমামবাড়া ঘুরে দেখার কোনো ইচ্ছেই ছিল না। সেখান থেকে ওরা যখন হোটেলে ফিরল তখন বেশ রাত হয়েছে। সেদিনের মতো আর কারোর মধ্যে কোনো কথা হয় না। পরদিন সকালে মতিঝিল দেখে আশেপাশে আরও কয়েকটা জায়গা দেখার পরে ওরা ফিরে আসবে হোটেলে, এবং পরশুদিন সকালেই হোটেল থেকে মানিক যাবে পারসুতা নামের গ্রামের উদ্দেশ্যে। সেটাই মানিক জানালো। বিছানায় শুয়েও কিন্তু বাপনের ঘুম আসছিল না। পাশা জানালার একপাশে চুপ করে বসেছিল। জানালার পাল্লাটা বন্ধ, তবে কাঁচের পাল্লা দিয়ে বাইরের দিকটা ভালোভাবেই দেখা যায়। আচ্ছা মানিক, এই ঝামেলার মধ্যে কি না গেলেই নয়? দেখ, ওই অষ্টধাতুর গণেশ একসময় মারাঠাদের রাজ সিংহাসনে থাকত। তারপর সময়ের সাথে সাথে অনেক কিছু বদলেছে, কিন্তু ওই মূর্তিটা এদের কাছে কিভাবে এলো সেটার কোনো ঠিকঠাক ইতিহাস নেই। ওরা কি মূর্তিটা চুরি করেছে, নাকি ওটা যদি মারাঠা রাজবংশের মূর্তি হয় তাহলে সেটা তো ওরা নিজেদের কাছে এভাবে লুকিয়ে রাখতে পারে না। এই ব্যাপারগুলো তো রয়েছেই। তাছাড়াও তোদেরকে তো বললাম প্রফেসর ঢালির কথা। মূর্তি দেখতে পাই না পাই সেটা বড় ব্যাপার নয়, তবে প্রফেসর ঢালির সাথে ঠিক কি হয়েছিল সেটা আমাকে জানতেই হবে। ওটা জেনে তবেই আমি এখান থেকে যাব। হ্যাঁ, তোরা চিন্তা করিস না, কোনো বিপদ হবে না।
যদি তাই হয় তাহলে আমিও তোর সঙ্গে যাব। আমি তোকে কোনো মতেই একা একা ওখানে যেতে দিতে পারি না। না না, দেখ, বিশ্বাস কর, ওখানে কিন্তু তোদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি একা গেলেই হবে। আর কিছুক্ষণের তো ব্যাপার। আমি ওখানে গিয়ে অন্তত একটা বেলা কাটিয়ে ফিরে আসবো, ব্যাস। দেখ, তোর ওখানে যাওয়ার সিদ্ধান্তটা যেরকম তোর নিজের, ঠিক সেরকমই আমার তোর সঙ্গে যাওয়ার সিদ্ধান্তটাও আমার নিজস্ব। আমি যদি তোকে আটকাতে না পারি তাহলে তুইও কিন্তু আমাকে আটকাতে পারবি না। চল তাহলে, ওটাই ঠিক রইল। আমি তো যাচ্ছি তোর সঙ্গে। গুড নাইট। মানিক আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে উঠে ওরা মতিঝিলের উদ্দেশ্যে রওনা হয়। মানিক সকাল থেকেই আবার চুপচাপ, বাকিরাও কেউ তেমন কথাবার্তা বলছে না। গাড়ি থেকে নেমে ওরা খানিকটা ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছিল। মতিঝিল দেখতে দেখতে কিন্তু দুপুর হয়ে আসে, আর ঠিক তখনই ঘটে যায় এক দুর্ঘটনা। তুন্না সবকিছু একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। সে খেয়াল করেনি যে বাকিদের থেকে সে অনেকটাই দূরে চলে এসেছে। সে ঝিলের উল্টো দিকে জলের কাছাকাছি কি ধরনের ছোট গাছ রয়েছে সেটা দেখার জন্য একটু বেশি এগিয়ে গিয়েছিল। আর ঠিক তখনই ঘটল বিপত্তি। হঠাৎ তুন্না ঝিলের জলে পড়ে গেল। বাঁচাও দিদি, টুয়াদি, মানিকদা, আমি এখানে। এদিকে অনেকক্ষণ ধরে তুন্নাকে দেখতে না পাওয়ায় তাথইরাও ওকে খুঁজছিল, কিন্তু লোকজনের চিৎকার চেঁচামেচি শুনে আর জটলা দেখে ওরাও ঝিলের উল্টো দিকটাতে চলে আসে। আর আসতেই প্রথম টুয়ার নজরে পড়ে তুন্নার ব্যাগটা জলে ভাসছে। এই বাপন, মানিক, ওই দেখ ঝিলের জলের মধ্যে, ওটা তো টুন্নার ব্যাগ। ও কি জলে পড়ে গেছে? ও তো সাঁতার জানে না, ওর তো জলে ফোবিয়া আছে। মানিক, টুয়া, তুই নিজে আগে শান্ত হ। তুই এক কাজ কর, গিয়ে তাতইকে সামলা, আমি এদিকটা দেখছি। হ্যাঁ বাপন, তাড়াতাড়ি খোঁজ নিয়ে দেখতো এখানে কোনো রেস্কিউ টিম আছে কিনা, কারণ এখানকার ঝিলের গভীরতা কত সেটা আমি জানি না। আমি জলে নামবো এবার, তবে একটা সাপোর্টিভ টিম পেলে ভালো হয়। দাঁড়িয়ে থাকিস না এভাবে, জলদি যা। আরে তুই একা? আরে না না, আমিও তো যাচ্ছি তোর সাথে। এই টুয়া, আরে তুই আর তাথই যা না। আরে রেস্কিউ টিমটাকে ডাকার চেষ্টা কর। চল মানিক, চল। এদিকে এই অবস্থা দেখে মানুষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। বেশ চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। অফিস থেকে রীতিমতো লোকজন ছুটে এসেছে কি হলো দেখার জন্য। টুয়া আর তাথই যখন দুজন গার্ডকে ডেকে নিয়ে ফিরছে, ঠিক তখনই দেখতে পায় মানিক আর বাপন তুন্নাকে নিয়ে জল ঢেলে এগিয়ে আসছে। তুন্নাকে দেখেই বোঝা যাচ্ছে ও অনেক আগেই জ্ঞান হারিয়েছে। টুয়ারা দৌড়ে গেল সেদিকে। এই তো না, চকুল কই রে মানিক? শোন শোন, শান্ত হ, প্যানিক করিস না। ওর পালস পাওয়া যাচ্ছে, আমি আর বাপন দেখেছি। প্যানিক করে অজ্ঞান হয়ে গেছে, আর কিচ্ছু না। ওকে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে যেতে হবে। কাছাকাছি কোনো নার্সিংহোম বা হাসপাতাল আছে কিনা দেখতে হবে। অ্যাডমিট করা দরকার। তোল ওকে, চল, দেরি করিস না, আয় তাড়াতাড়ি আয়। ওরা আর কেউ কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়ির দিকে রওনা হয়। মানিক একাই তুন্নাকে কোলে করে গাড়ি অবধি নিয়ে আসে। এদিকে তাদেরকে ওই অবস্থায় দেখে গাড়ি ড্রাইভার ভীষণ চমকে ওঠে। আরে এ কি করে হলো এসব? দাদা, এখন কিচ্ছু জানি না আমরা। আপনি কাইন্ডলি একটু তাড়াতাড়ি কাছাকাছি কোনো হসপিটাল বা ডাক্তারের চেম্বার বা নার্সিংহোমে নিয়ে চলুন না। একটু তাড়াতাড়ি করুন প্লিজ। তুন্নাকে নিয়ে ওরা যখন হোটেলে ফিরল, তখন সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে। মতিঝিল থেকে বেরিয়ে 10-15 মিনিটের মধ্যেই একটা নার্সিংহোম পেয়ে গেছিল ওরা। নার্সিংহোম থেকে যদিও জানায় সেরকম ভয়ের কিছুই নেই, লাংসে জল ঢুকতে পারেনি,
তাই চিন্তার কিচ্ছু নেই। খানিকক্ষণ রেখে তুন্নার জ্ঞান আসতেই ওকে কিছু বেসিক মেডিসিন দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু জ্ঞান ফিরতেই তুন্না যা বলেছে সেটাই ওদের চিন্তার প্রধান বিষয়। তুই শিওর তুন্না? হ্যাঁ বাপনদা, আমি একদম শিওর। তোমরাই বলো না, ঝিলের চারিদিকে তো লোহার রেলিং দেওয়া ছিল। হ্যাঁ, সামনের দিকে যতটা উঁচু ছিল পিছনের দিকটা ততটা ছিল না, কিন্তু তাই বলে আমি পড়ে কেন যাব? আমার স্পষ্ট মনে আছে আমি পিছন দিক থেকে পায়ের আওয়াজও শুনেছি, আর সেই আওয়াজ শুনে উঠে দাঁড়াতে যাওয়ার আগেই কেউ আমাকে ঠেলে জলে ফেলে দিয়েছিল। এত তাড়াতাড়ি পুরো ব্যাপারটা ঘটেছিল যে আমি সত্যি চিৎকার করার সুযোগটুকুও পাইনি। দেখ, সবই তো বুঝলাম, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল আর ওখানে কেউ দেখতে পেল না। চারিদিকে টুরিস্টে ছড়াছড়ি। যে তোকে জলে ঠেলে ফেলে দিচ্ছে সে তোকে এত লোকের মাঝখানে ফেলে দেওয়ার রিস্কটা নিল কিভাবে? আর আমরা তো ওখানে সেরকম কাউকে চিনিও না। তাহলে তোকে জলে ঠেলে ফেলে দিয়ে কার কি লাভ? আরেকটা বিষয়, তুই যে সাঁতার জানিস না সেটাই বা সে জানলো কি করে? এসব আমি কিছুই বলতে পারবো না গো। তবে আমি যে নিজে থেকে ভুল করে ঝিলে পড়ে যাইনি সেটা আমি জানি। আর টুরিস্ট ছিল ঠিকই, কিন্তু সবাই তো ওই সামনের দিকটাতেই বেশি ছিল। আমি যে দিকটায় গেছিলাম সেদিকটা একটু নির্জনই ছিল। টুন্না যখন বলছে তখন ওর কথা আমি বিশ্বাস করছি। দেখ মানিক, আমাদের তো শত্রুর অভাব নেই, আর শুনেছি বাতাসেরও কান আছে। তাই হয় কোনো পুরনো শত্রু বা কোনো নতুন শত্রু এই কাজটা করেছে। তবে যে এটা করেছে তাকে একটা যোগ্য উত্তর তো দিতেই হবে। তাই আমি বলি কি, মতিঝিলের ওখানে গিয়ে ওদের সিসিটিভি ক্যামেরাটা একটু চেক করবি? যদি কিছু ধরা পড়ে থাকে। হ্যাঁ, তা করা যেতেই পারে। তাহলে একবার কালকে লোকাল পুলিশের সাথে গিয়ে কথা বলবো, তারপর ঝিলের ওখানে সিসিটিভি ফুটেজটা একবার দেখে নেব। আপাতত তোরা ঘুমিয়ে পড়। কাল আমি পারশুদা গ্রামে যাব না, ওখানে না হয় পরশুদিন যাব। সে ঠিক আছে, তবে শুধু তুই নয়, তোর সঙ্গে আমরাও যাব। না না, এমনিতেই তুন্নার শরীরটা খারাপ, তার মধ্যে তোদেরকে এখন আর ওসবের ধকল নিতে হবে না। তোরা এখানেই থাক, রেস্ট নে। আমি যাব আর দুপুর বিকালের মধ্যে ফিরে চলে আসব। না, সেটা হয় না। আমরাও যাব মানিকদা, আর না হলে আমরা কাউকে যেতে দেব না। আর আমার তো বিশেষ কিছুই হয়নি, একদিন রেস্ট নিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর আজ যা হলো তারপর কিছুতেই আমাদের আলাদা হওয়া উচিত হবে না। কে জানে কে কি প্ল্যান করছে আমাদের বিরুদ্ধে। মানিক ওদের সবার দিকে তাকায়। সবাই একভাবে তাকিয়ে রয়েছে মানিকের দিকেই। সে বুঝতে পারে এদেরকে না নিয়ে সে কিছুতেই পারশুতা গ্রামে যেতে পারবে না। বেশ, তোরা যখন যেতে চাইছিস তাহলে চল। কি বলিস পাশা? পাশা ওদের মাথার উপর দিয়ে একবার চক্কর খাচ্ছিল, তারপর মানিকের কাঁধে বসে দুটো ডানা ঝাঁপটিয়ে একবার ডেকে উঠল। সেই রাতের মতো ওরা ঘুমোতে চলে গেল। কিন্তু ওরা যা ভেবেছিল পরের দিনটা সেরকম গেল না। আগের দিনের ঘটনা পুলিশ স্টেশনে গিয়ে জানাতে তারা খুব একটা পাত্তা দিল না। যদিও মানিক কলকাতার ইন্সপেক্টর সুন্দরের সঙ্গে কথা বলল, কিন্তু তিনিও জানালেন অফিসিয়ালি মুর্শিদাবাদ পুলিশকে তিনি এখনই কোনো প্রেশার দিতে পারবেন না। তাই মতিঝিলে গিয়ে ওদের আর সিসিটিভি ফুটেজ চেক করা হলো না। সেই দিনটা ওরা রেস্ট নিয়েই কাটালো। ঠিক হলো পরদিন সকালেই ওরা গাড়িতে করে রওনা দেবে পারশুতা গ্রামের উদ্দেশ্যে। হোটেল থেকে সেই জঙ্গলের কাছে যেতে
প্রায় ঘন্টা দুয়েক সময় লাগবে। ওরা ভোর ভোর বেরিয়ে পড়ল। গাড়ি যত দূর যাবে তারপর থেকে হাঁটা পথে আরও কিছুটা যেতে হবে ওদের। গাড়ির চালক সাকিব এর আগেও ওদিকে গিয়েছে। সাকিব জায়গাটা চেনে। তার কথা শুনেই ওরা সঙ্গে কিছু শুকনো খাবার দাবার নিয়ে নিল। এখনো ভেবে নাও তোমরা ওখানে যাবে তো। ওখানে গিয়ে যদি কোনো বিপদ হয় তাহলে কিন্তু সাহায্যের জন্য কাউকে পাবে না। আমাদের কারোর সাহায্য লাগবে না। আমরা তো ওখানে আর লড়াই করতে যাচ্ছি না, যাচ্ছি কেবল কথা বলতে। আশা করি তার জন্য কারোর সাহায্য আমাদের লাগবে না। আর মোবাইল তো রয়েছে, যদি কিছু দরকার পড়ে আপনাকে না হয় কল করব। তারপর সাকিব আর কথা বাড়ায়নি। গাড়িতে ওরা চুপ করে বসে রইল বেশ কিছুক্ষণ। জঙ্গলের কাছে এসে গাড়িটা থামিয়ে দিল সাকিব। গাড়ি আর এগোনো যাবে না, এখানেই গাড়ি দাঁড় করাতে হবে। বাকিটা তোমাদের হাঁটা পথে জঙ্গলের ভিতরে ঢুকতে হবে। ওই ওই যে পথটা দেখা যাচ্ছে, ওই পথেই। আপনি কি আসবেন আমাদের সঙ্গে? গাড়িটা তো এখানে থাকবে, তাই না? তোমরা যাও, পথ সোজা। এই সামনের রাস্তা ধরে সোজা এগিয়ে যাও, বেশ কিছুক্ষণ পরেই গ্রামে গিয়ে পড়বে। জঙ্গলটা কিন্তু বেশ বড়, এই হেঁটে যাওয়ার পথটা কখনোই ছাড়বে না, তাহলে কিন্তু বিপদ হবে। জঙ্গলে হাঁটার প্রয়োজনীয় জিনিস সেভাবে ওরা সঙ্গে করে কিছুই আনেনি। মানিক পিস্তলটা কোমরে গুজে নিয়েছিল। ব্যাগ থেকে বেরিয়ে টুয়ার কাঁধের উপর বাসা রয়েছে। মোবাইলে ম্যাপ দেখেই ওরা এগোতে থাকলো। তাথই আর তুন্নাকে মাঝখানে রেখে ওরা সামনে পিছনে করে হাঁটছিল। দেখ, ওখানে গিয়ে কিন্তু কোনো রকম মাথা গরম করবি না। ওরা যেমনই হোক না কেন, যাই বলুক না কেন, চুপচাপ সবটা শুনতে হবে। তার কারণ এই জায়গাটা কিন্তু ওদের। তাছাড়া আমাদেরকে সত্যিটা জানতে হবে। তাই ওরা যাই বলুক না কেন, চুপচাপ মুখ বুজে সবটা মেনে নিবি। আরে এটাই তো আসল সমস্যা। যদি ওরা আমাদের কথা শুনতেই না চায়, বা এখানে ঢোকার জন্য যদি কোনো ক্ষতি করে আমাদের। এখনই এত কিছু ভাবার প্রয়োজন নেই, আগে চল না, দেখি কি হয়। একটা গাড়ির শব্দ হলো বলে মনে হলো না? ওই তো সাকিবদা বোধহয় গাড়িটা ঘুরিয়ে রাখলো, কিন্তু এতক্ষণ ধরে কি করছিল? অনেক দেরিতে গাড়ি ঘোরালো, তাই না? আমি ঠিক ওনার সঙ্গে কমফোর্টেবলি মিশতে পারছি না। খুব একটা খারাপ তো মনে হচ্ছিল না, কেন বলতো? মানিক আর কিছু বলল না। সবাই চুপচাপ হাঁটতে লাগলো সেই পথে। পাশাও চুপ করে বসেই আছে টুয়ার কাঁধে। গাড়ি থেকে নামা অবধি একবারও ওড়েনি। হাঁটতে হাঁটতে তুন্না একবার পেছনের দিকে তাকিয়ে দেখল এখান থেকে গাড়িটা আর বাইরের পথটা কোনোটাই দেখা যায় না। পায়ে চলার পথটা সামান্য বেঁকেছে, আর তাতেই পথটা বেশ খানিকটা এগিয়ে গিয়ে একপাশে হারিয়ে গেছে। আরও খানিকটা আসতেই ওরা একটা খসখস শব্দ শুনতে পেল। জঙ্গলের মধ্যে কে যেন ওদের দেখতে পেয়ে লুকিয়ে পড়ল। মানিক ওদেরকে ইশারায় চুপ করতে বলল। ওরা খুব সাধারণভাবে হেঁটে এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুটা যেতেই একটা লোক হঠাৎ করে যেন জঙ্গল ফুঁড়ে ওদের সামনে এসে দাঁড়ালো। লোকটার পরনে লাল ধুতি আর সাদা লম্বা পাঞ্জাবি, মাথায় লাল পাগড়ি, তবে চুল খোলা, আর তার মাথার চুলও বেশ লম্বা। গায়ের রং বেশ কালোর দিকে। সে একভাবে তাকিয়ে ওদেরকে দেখল কিছুক্ষণ। ওদের দিকে লোকটার চোখের দৃষ্টি দেখে বাপনের বুকটা ধরফর করতে শুরু করেছে। মানিক তার চোখে চোখ রেখে কথা শুরু করল। আমরা পারশুতা গ্রামে যেতে চাই। লোকটা আবার ভালো করে ওদের দিকে দেখল, বিশেষ করে ওদের হাতে কিছু আছে নাকি সেটা দেখল। তারপর ওদেরকে সম্পূর্ণ অবাক করে দিয়ে হিন্দিতে কথা শুরু করল। কেউ একটা কাজে এসেছি। এই গ্রামে মানুষদের সঙ্গে একবার কথা বলবো, আর তোমাদের গ্রামে যে অষ্টধাতুর গণেশটা আছে সেটা একবার দেখতে চাই।
তবে তোমাদের কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দেখো, আমাদের কাছে কিন্তু কোনো অস্ত্র নেই, চাইলে চেক করতে পারো। কথাটা বলেই মানিক উপরের দিকে হাত তুলল। তার দেখা দেখি বাকি সকলেই উপরে হাত তুলল। লোকটা ভালো করে দেখল ওদের কাছে সত্যিই কিছু নেই। মানিকের পিস্তলটা ওই লোকটা খুঁজে পায়নি দেখে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপরে লোকটা অদ্ভুতভাবে মুখে দুটো আঙুল ঢুকিয়ে একটা শীষ দিতেই আরও দুটো লোক এসে পড়ল সেখানে। আগের লোকটা স্থানীয় কোনো ভাষায় এই লোকগুলোকে কিছু বলতেই তারা মানিকদের নিয়ে গেল সামনের দিকে। পিছন ঘুরে ওরা একবার তাকিয়ে দেখল লোকটার দিকে। লোকটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ করে জঙ্গলের ভেতরে কোথায় যেন উধাও হয়ে গেল। গ্রামের বাইরে জঙ্গলের মধ্যেও পাহারা রেখেছে, যাতে বাইরে থেকে কেউ ওদের দৃষ্টি এড়িয়ে ভেতরে ঢুকতে না পারে। লোকটার হাতে কি ছিল দেখলি? বর্ষা। এখনকার দিনে ওরা বর্ষা ব্যবহার করছে। তার মানে ভেবে দেখ, বন্দুক কিংবা তলোয়ার কিন্তু ওরা ব্যবহার করছে না। যে লোকগুলো ওদের নিয়ে এগিয়ে চলেছিল সামনের দিকে, তারা নিজেদের মধ্যে কথা বলছিল। তাদের গায়ের রং কিন্তু অতটা কালো নয়, তবে পোশাক আশাক আগের লোকটার মতোই, আর শরীর থেকে কেমন একটা গন্ধ ভেসে আসছে। আরও খানিকটা এগিয়ে এসে মাটির হেঁটে চলার পথ ধরে গিয়ে ওরা ঢুকে পড়ল একটা জায়গায়। আর তখনই সামনের দিকে তাকিয়ে দেখতে পেল বেশ কিছু মাটির ঘর রয়েছে। সেদিকে তাকিয়ে ওরা অবাক হয়ে গেল। এই রকম মাটির ঘর পশ্চিমবাংলায় সাধারণত দেখা যায় না। এখানে প্রতিটা ঘর দোতলা, আর সব ঘর কালো রঙের। প্রতিটা ঘরে দুটো করে খড়ের চাল, নিচেরটা একটু বড় আর তার ওপরেরটা একটু ছোট। ওদের দেখে কয়েকজন লোক অবাক হয়ে তাকালো। হ্যাঁ রে, এরা আমাদের কেটে খাবে না তো? ভুলভাল বকিস না তো। ওদের যাতে আমাদের নিয়ে কোনো রকম সন্দেহ না হয় সেটা মাথায় রেখে চুপচাপ এগিয়ে চল। মানিক, ওরা যে ভাষায় কথা বলছে সেটা কোন ভাষা? হিন্দি তো নয়। খাট্টা ভাষা, ওদের এখানকার স্থানীয় ভাষা। এই ভাষাতেই ওরা কথা বলে। তবে এই ভাষার সাথে সাঁওতাল ভাষার বেশ খানিকটা মিল রয়েছে। তবে ওসবে আমাদের কোনো প্রয়োজন নেই। সন্ধ্যের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে, নাহলে জঙ্গলের মধ্যে বিপদের সম্ভাবনা কিন্তু রয়েছে। ওরা হাঁটতে হাঁটতে সেই গ্রামের প্রায় মাঝামাঝি জায়গায় গিয়ে তারপর একটা বাঁক ধরল। সামনের লোক দুটো নিজেদের মধ্যে কথা বললেও ওদের সঙ্গে কোনো কথা বলছে না। আরও খানিকটা এগিয়ে এসে ওরা একটা গাছের তলায় দাঁড়ালো। তার তলায় একটা বেশ বড় ঘর রয়েছে। সেই ঘরের সামনে দাঁড়িয়ে স্থানীয় ভাষায় কিছু একটা বলতেই ঘরের ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো। তাকে দেখে ওরা অবাক হয়ে গেল। তার মাথার চুল, দাড়ি সমস্ত কিছু সাদা হয়ে গেছে। দাড়ি নেমেছে বুক পর্যন্ত। তার গোটা শরীর যেন অতি বৃদ্ধ। সে বেরিয়ে এসে ওদের দিকে তাকিয়ে পাকা হিন্দিতে কথা বললেন। তোমরা এখানে অষ্টধাতুর গণেশ মূর্তি দেখতে এসেছ? হ্যাঁ, প্রায় 30 বছর আগে এখানে প্রফেসর শশাঙ্ক ঢালি নামে একজন এসেছিলেন। তিনি একজন ইতিহাসের অধ্যাপক। তিনি এখানে এসে আপনাদের সম্পর্কে বেশ কিছু তথ্য জোগাড় করেছিলেন। তাছাড়া ওই অষ্টধাতুর গণেশটাও তিনি দেখেছিলেন, কিন্তু এখান থেকে উনি সুস্থ অবস্থায় ফিরে যেতে পারেননি। এই গ্রামেরই বাইরের দিকে রাস্তার ধারে নাকি অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল। বেশ কয়েকদিন নার্সিংহোমে থাকার পরেও উনি সুস্থ হতে পারেননি। এখন উনি সম্পূর্ণভাবে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আপনি কি বলতে পারেন যে কি হয়েছিল ওনার সাথে? ওনাকে শেষ সুস্থ অবস্থায় আপনারাই দেখেছিলেন, তাই আমি ওনার সম্বন্ধে জানতে এসেছি আপনাদের কাছে। মানিকের মুখে প্রফেসর ঢালির নাম শুনেই বৃদ্ধের মুখের অভিব্যক্তি কেমন যেন বদলে গেছিল। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি রেগে গেছেন। এই তোরা কে কোথায় আছিস?
এদের সব কটাকে বেঁধে ফেল। 30 বছর আগে যারা আমাদের বংশকে ধ্বংস করতে এসেছিল, এরাও তাদেরই লোক। নে, জলদি কর। বৃদ্ধ লোকটার কথা শুনে মানিক তাড়াতাড়ি ওর পিস্তলটা বার করতে যাচ্ছিল, কিন্তু ও কিছু করার আগেই চারিদিক থেকে পিলপিল করে লোক বেরিয়ে এসে ওদের সবার হাতগুলো পিছনের দিকে মুড়িয়ে বেঁধে দিল। তারপর ওদেরকে মাটিতে ফেলে ওদের পাগুলো উল্টো দিকে করে হাতের সঙ্গে বেঁধে দিল। ওদের আর নড়াচড়া করবার ক্ষমতাটুকুও রইল না। তারপর দুজন করে লোক ওদেরকে তুলে নিয়ে গিয়ে সামনের ঘরটার ভেতরে মাটিতে ফেলে দিল। মানিক দেখল ঘরের ভেতরে চারপাশে তেমন কিছু নেই, শুধু মাটির গ্লাস আর মাটির পাত্র রাখা রয়েছে। ঘরের ভেতরে আসবাব বলতে পাতা দিয়ে বিছানার মতো তৈরি করা একপাশে জড়ো করে রাখা পাতা। ওদের পিছনই সেই বৃদ্ধ লোকটি ঘরের ভেতরে ঢুকলো। বিশাল সাহস না তোমাদের? একবার তোমাদের ওই প্রফেসর ঢালিকে শিক্ষা দিয়েছিল আমার বাবা। কিন্তু বুঝতে পারছি কি তাতে বিশেষ কিছু হয় নাই। এবার তোমাদের আবার শিক্ষার প্রয়োজন। আমরা এখানে জঙ্গলের মধ্যে এক কোণে পড়ে থাকি, নিজেদের সবকিছু জোগাড় রাখি, আর তোমরা শহরে থাকো বাবু বটে। তোমাদের কিসের অভাব? কিসের অভাব? কেন বারবার তোমরা এই গুপ্তধনের লোভে ছুটে আসো এখানে? হ্যাঁ, এখানেও গুপ্তধন আছে? বিশ্বাস করো দাদু, আমরা সত্যিই জানতাম না। এখন তো ধরা পড়ে গিয়ে ঠাট্টা তামাশা করবে। তবে তোমরা যতই চেষ্টা করে নাও না কেন, যে জিনিস বাংলার লবাব আমাদের থেকে কাটতে পারে লাই, সেই অষ্টধাতুর গণেশ কেউ আমাদের থেকে লিয়া যেতে পারবে লাই? কেউ না। কিন্তু এই অষ্টধাতুর গণেশটা তো মারাঠা রাজার সিংহাসনে থাকতো। তাহলে আইনত ভাবে ওটা এখন ভারত সরকারের সম্পত্তি। আপনি কিছুতেই এভাবে জোর করে সেটা নিজের কাছে আটকে রাখতে পারেন না। আর কি ভাবছেন আপনি? এভাবে দিনে দুপুরে মানুষ খুন করে আপনারা ছাড় পেয়ে যাবেন? মোটেই না। আমাদের লোক বাইরে অপেক্ষা করছে। সন্ধ্যের মধ্যে যদি আমরা বাইরে না বের হই, তাহলে সে পুলিশ নিয়ে এখানে আসবে। পুলিশ? পুলিশ আসবে? তা শুক্লা দেখি পুলিশ কি করে। আমরা বার্গেয় বংশ, এক সময় গোটা ভারতবর্ষ কাঁপতো আমাদের ভয়ে। সমস্ত রাজ পরিবার আমাদেরকে সমঝে চলত, বুঝলে? লুটপাট করা আমাদের প্রধান পেশা। নেহাত আমাদের পূর্বপুরুষদের দেওয়া অনেক সম্পত্তি আছে মোদের কাছে, তাই এখন আর সেভাবে আমরা লুটপাট করি না। কিন্তু তার মানে এটা নয় যে আমরা মানুষ খুন করতে ভুলে গেছি। তবে তোমাদের কি আমি সহজে মারব? না, এটা করিয়েছিল মোদের বাবা তোমাদের ওই প্রফেসরের সাথে। সহজে তোমাদের মারব না, কিন্তু মারব, তেমনটাই করব আমিও তোমাদের সঙ্গে, কিন্তু ধীরে ধীরে।
তৈরি হও, খুব ভালো করে তৈরি হও। আর যে গলাস মূর্তি নিয়ে তোমরা এখানে এসেছিলে, ও মূর্তিটা দেখতে এসেছিলে, সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। ও মূর্তির আশীর্বাদ ছাড়া মোরা কিছু করি না। ওই মূর্তি আমাদের বংশের মূর্তি। একবার এক মারাঠা রাজা আমাদের মূর্তি চুরি করিয়া নিয়ে গিয়েছিল, কিন্তু 3 দিনের বেশি সে মূর্তি নিজের কাছে রাখতে পারে নাই। মোরা আবার সেটাকে নিজেদের কাছে ফিরিয়ে এনেছিলাম। নিশ্চয়ই বলতে হবে না কিভাবে নিয়েছিলাম। দেখুন, আমার মনে হয় আপনি কোথাও একটা ভুল করছেন। আপনি আগে শুনুন আমার পুরো কথাটা। চুপরা, 2 দিনের ছড়া তুমি আমাকে শেখাবে নাকি কোনটা ঠিক কোনটা ভুল? দেখুন, এখন আমার বোন এমনি অসুস্থ, ওকে এভাবে বেঁধে রাখবেন না। অন্তত পক্ষে ওর বাঁধনগুলো দয়া করে খুলে দিন। সেটা এখানে আসার আগে ভাবতে হতো। মানিক আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই বাইরের দিকে যেন একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। বৃদ্ধ লোকটি দরজাটা খোলা রেখেই তাড়াতাড়ি বাইরের দিকে এগিয়ে গেল। কয়েকজন লোক এগিয়ে এসে ঘরের সামনে দাঁড়িয়েছে। তারা কিছু একটা বলছে, তার সঙ্গে সঙ্গে ভেতরের দিকে আঙুল দেখিয়ে ওদের দিকেই দেখাচ্ছে। বৃদ্ধ লোকটি আবার তাকালো ওদের দিকে। এবার বৃদ্ধ লোকটির চোখে আরো রাগ, সঙ্গে সঙ্গে ওরা প্রমাদ গুনল। কি হয়েছে? আমাদের উপর হামলা করি আবার জিজ্ঞেস করা হচ্ছে কি হয়েছে। তোমরা সঙ্গে করে কাকে নিয়ে এসেছ? কাকে এতক্ষণ ধরে বেকসুর হওয়া লাটক করছিলে? লাটক? আমরা তো কাউকে... যে ড্রাইভার আমাদের এই জঙ্গলের কাজ পর্যন্ত এসেছে সেই বাইরে ছিল। সে আমাদের দলের কেউ নয়। তার সঙ্গে তো আমাদের এখানেই এসে আলাপ হয়েছে। তাই সে যদি কিছু করে থাকে তাহলে তো আমাদের কোনো ভুল নেই। শোনো, মোদের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা তোমাদেরও ছাড়ব না, এটা জেনে রেখো। তোমাদের সব কটাকে তিলে তিলে দগ্ধে দগ্ধে প্রাণে মরতে হবে। কথাটা বলে বৃদ্ধ লোকটা বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। ঘরের ভেতরে একটুও আলো ঢুকছে না তখন। উপরের দিক থেকে সামান্য যেটুকু আলো ঢোকে তাতে ভালোভাবে কিছু বোঝা যায় না। কি হচ্ছে বলো তো মানিকদা? বন্দুকের আওয়াজ মনে হচ্ছে। সত্যি সত্যি বাইরে বন্দুকের আওয়াজ আর চেঁচামেচির শব্দ বোঝা যাচ্ছে। কেউ বন্দুক নিয়ে আক্রমণ চালিয়েছে মনে হয়। বাপন আর মানিক দুজনেই বেশ জোরে চিৎকার করতে লাগলো। আপনারা শুনুন, আমরা কিন্তু আপনাদেরকে সাহায্য করতে পারি। দয়া করে আমাদের বাঁধনটা খুলে দিন। আমরা সত্যি প্রমাণ করে দেব যে আমাদের সঙ্গে ওদের কোনো যোগাযোগ নেই। একবারটি বাঁধনটা খুলুন আমাদের। হলো তো, বারবার করে তোকে বারণ করেছিলাম, কিন্তু তুই তো আমাদের কথা শুনবি না। নে এবার ঠেলা সামলা। উফ, এই পাশাটা দরকারের সময় যে কোথায় যায় কে জানে। শোন, এখন নিজেদের মধ্যে ঝামেলা করলে হবে না, আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। তোরা বরং একসাথে একবার ওদেরকে ডাকার চেষ্টা কর। কেউ কি আছেন? একবার এদিকে আসুন না। আছেন কেউ? মানিকের কথা শেষ হওয়ার আগেই বৃদ্ধ লোকটি সঙ্গে কয়েকজন সাঙ্গপাঙ্গকে নিয়ে ঘরের ভিতরে এলো। এই কে আছিস? ছেলে দুটোকে খুলে দে তো। নিজেদের দলের লোককে দেখে ওরা কি করে দেখি। লে চল, ওঠ চল। বৃদ্ধের কথা মতো 3-4 জন লোক এগিয়ে এসে মানিক আর বাপনের হাতে পায়ের বাঁধন খুলে দিল। আর এক মুহূর্তও সময় নষ্ট না করে মানিক আর বাপন আস্তে আস্তে এগিয়ে এলো দরজার সামনে। ওদের সারা গায়ে যন্ত্রণা হচ্ছে,
তবুও ওরা দরজার বাইরে বেরিয়ে গেল। বাইরে বেরোতেই দেখা গেল বেশ কয়েকজন লোক হাতে বন্দুক নিয়ে ঢুকে পড়েছে গ্রামের মধ্যে। গ্রামের লোকেরা নিজেদের অস্ত্র নিয়ে তাদেরকে আটকাবার চেষ্টা করছে, কিন্তু বন্দুকের গুলিতে তারা মাটিতে ছিটকে পড়ছে। দেখ কি বলেছিলাম, ওই দেখ ড্রাইভার সাকিব আমাদের সাথে বেইমানি করেছে, আমাদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপর বাইরে গ্রামের নিজেদের দলবল নিয়ে ভেতরে ঢুকছে। ওই দেখ। মানিকরা কিছু করার আগেই সাকিব ওদেরকে দেখতে পেল। তার মুখের হাব ভাব এখন একদম বদলে গেছে। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে তার চোখে মুখে হিংস্রতা রয়েছে। এই তো সোনার চাঁদ ছেলেরা, আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। তারপর তোমরা যখন দুপুর গড়িয়ে যাওয়া সত্ত্বেও ফিরলে না, তখন আমার মনে হলো নিজের দলের লোকেদের নিয়ে একবার এই গ্রামটা ঘুরে যাওয়া দরকার। যাই হোক, এসেই যখন গেছো তখন আমাদেরকে একটু সাহায্য করো দেখি। তোমরাও এই অষ্টধাতুর গণেশ দেখতে চেয়েছিলে, আমি ওটা চাই। তোমরা খালি দেখে তোমাদের কাজ মিটিয়ে নিও, তারপর ওটার বাকি ব্যবস্থা আমি করব। নাও নাও, এবার এদেরকে বোঝাও তো দেখি। ভালোয় ভালোয় আমাদেরকে যদি ওরা গণেশটা দিয়ে দেয়, তাহলে আমরা এদের কোনো ক্ষতি করব না। আর আমার কথা মতো কাজ না হলে গোটা গ্রামের মানুষদের মেরে গোটা গ্রামে আগুন লাগিয়ে দেব। তোরা মূর্খ মূর্খ, তাই এই ধরনের কথা বলছ? ওই অষ্টধাতুর গণেশ তোমাদের কাছে কেবলমাত্র একটা মূর্তি হইলেও আমাদের কাছে উনি হইলেন গণপতি মহারাজ, মোদের রক্ষাকর্তা। 500 বছরেরও বেশি সময় ধরে উনি আমাদের বংশকে রক্ষা করে আসছেন। লবাবের সৈন্য হার মেনেছিল মোদের কাছে, আর তোমরা তো কোন ছাড়। রাজা না ছাই, কতদিন ধরে অপেক্ষা করছি, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলাম না। ছেলে মেয়েগুলো প্রথম যখন গ্রামের কথা বলে, তখন আমার সন্দেহ হয়েছিল যে এরাও ওই মূর্তিতে ভাগ বসাবে। তাই ওদের এক বন্ধুকে বিপদে ফেলে ওদেরকে এখান থেকে তাড়াতে চেয়েছিলাম। তারপর দেখলাম ওরা কিছুতেই দমবার পাত্র নয়। তখনই ঠিক করে নিলাম এই মক্ষম সুযোগ, এই ছেলে মেয়েগুলোর বাহানাতেই এখানে আসতে পারবো, আর ওদের পিছু নিয়েই দেখতে পাবো গুপ্তধনের আসল জায়গা। তাতে সুবিধে একটাই, বিপদে যদি পড়ে সেটা ওরা পড়বে, আর আমাদের তাতেই কাজ হাসিল করতে সুবিধা হবে। তার মানে তুমিই তো তুন্নাকে ঝিলের জলে ঠেলে ফেলেছিলে? বাবা, তোমার তো বিশাল সাহস। দাঁড়াও, তোমাকে অষ্টধাতুর গণেশ আমি দিচ্ছি। মানিক এবার হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে আসে। তার হাতে কোথাকার একটা বাক্স ধরা রয়েছে। বাপন অবাক হয়ে গেল। ওটা কি সত্যি কি মানিক ওদের অষ্টধাতুর গণেশ দিয়ে দেবে? আরে বাক্সটা কিসের, আর মানিকই বা ওটা কোথা থেকে পেল? বাপন আর ভাবতে পারছে না, ভয়ে ওর হাত পা কাঁপছে। তুমি বুদ্ধিমান, অষ্টধাতুর গণেশ আমাদের দিয়ে দাও, আমরা এখান থেকে চলে যাব। আমরা কাউকেই প্রাণে মারিনি, সবার হাতে না হলে পায়ে গুলি করেছি, তাদের বাঁচানো যাবে। ভালোই ভালোই বলছি, দিয়ে দাও ওটা। মানিক বাক্সটা হাতে নিয়ে এক পা করে এগোচ্ছে। বাপনের মাথার ভেতর যেন আগুন জ্বলছে, কিন্তু পাশা কোথায় গেল? হঠাৎ করে বাপন বুঝতে পারল পাশা রয়েছে ওই ঘরের চালের উপর। মানিক এগিয়ে গিয়ে লোকটার হাতে বাক্সটা তুলে দিল। এই তো ভালো ছেলে, এবার চলো তো, তোমাদের এখান থেকে নিয়ে যাই। আমরা এখান থেকে চলে যেতে পারবো, তোমরা চলে যাও। মানিক কথাটা বলে পিছনের দিকে হাত দিয়ে ইশারা করল বাপনের দিকে।
বাপনও সঙ্গে সঙ্গে হাতের ইশারায় ডাকল পাশাকে। পাশা এবার আস্তে আস্তে শব্দ না করে উড়ে যেতে লাগলো ওদের দিকে। বাপনও এক ফাঁকে মানিকের পেছনে এসে দাঁড়ালো। পাশা একদম লোকটার পিছনে এসে গেছে। তখনই মানিক একটা কাজ করলো। লোকটা বাক্সটা নিয়ে খুলতে ব্যস্ত হয়ে পড়েছিল। তখনই মানিক পা দিয়ে সাকিবের দু পায়ের মাঝখানে একটা লাথি মারল। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় সে কাটা কলা গাছের মতো মাটিতে লুটিয়ে পড়ল। বাকিরা ততক্ষণে বন্দুক নিয়ে ওদের উপর আক্রমণ করতে যাবে, তার আগেই পাশা ঝাঁপিয়ে পড়ল একটা লোকের উপর। বাপন আর মানিক দুজনে একটার পর একটা লোককে ধরাশায়ী করতে লাগলো। ওদেরকে এইভাবে লড়তে দেখে গ্রামবাসীরা ততক্ষণে এগিয়ে এসে বাকিদের ধরাশায়ী করে ফেলেছে। দেখতে দেখতে চোখের সামনে সবাইকে বেঁধে ফেলল ওরা। বৃদ্ধ লোকটি মানিকের কাছে এগিয়ে গেল। শোনো, মুখে ক্ষমা করে দাও তোমরা। আমি তোমাদের ভুল ভেবেছিলাম, আর তার জন্য আমায় ক্ষমা করো। আসলে আমি ভেবেছিলাম ওরা তোমাদেরই লোক। এভাবে যখন তোমরা আমাদের গ্রামের জন্য লড়াই করলে, তখন তোমাদের ক্যারাডের আটকে রাখবো লাই, তোমাদেরকে মোরা ছেড়ে দিব। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। কিন্তু এবার তাড়াতাড়ি আমার বাকি বন্ধুদের ছেড়ে দিন। ওদের মধ্যে একজন সত্যি খুব অসুস্থ। যখন তোমরা এইভাবে মোদের গ্রামের জন্য লড়াই করছিলে, তখনই ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ওরা ভিতরে রয়েছে। যাও যাও যাও, তোমরা গিয়ে ওদের সাথে দেখা করতে পারো। যাও যাও, ভিতরে যাও। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। আসলে এই ড্রাইভার সাকিব আমাদের কথোপকথনের মাধ্যমে সব জানতে পেরেছে। তারপর আমাদেরকে এখানে পাঠিয়ে ওরা আমাদের পিছন পিছন জঙ্গলে ঢুকতে চেয়েছিল। এইটা আমরা বুঝতে পারিনি। আমরা এখানে কোনো লোভে পড়ে আসিনি। আমি সত্যিই জানতে চেয়েছিলাম যে প্রফেসর ঢালির সাথে কি হয়েছে। লোকমুখে শুনেছিলাম যে উনি আমাদের দেশের গর্ব ছিলেন, তাই ওনার এই পরিণতি আমি মেনে নিতে পারিনি। তবে এখন মনে হচ্ছে আমরা সবাই ওনাকে ভুল জেনেছি। আমাদের কাজ হয়ে গেছে, আমরা আর কিছুই জানতে বা দেখতে চাই না। আপনি দয়া করে আমাদের এখান থেকে যাওয়ার অনুমতি দিন, আমরা চলে যাব এবার। যে সত্যি তোমরা জানতে এসেছো এখানে, সেটা না জেনে তোমাদেরকে এইখান থেকে মুঝেতে দিব না। তবে তার আগে এই শয়তানগুলোর ব্যবস্থা নেওয়া দরকার। এই কে আছিস, এদেরকে বেঁধে নিয়ে যা। ওদের বিচার আমি পরে কইব। বৃদ্ধ লোকটির কথা অনুযায়ী কয়েকজন সন্ডা মার্কা ছেলে এসে সাকিব আর তার দলের লোকগুলোকে তুলে নিয়ে গেল। বৃদ্ধ লোকটি এবার এগিয়ে এসে মানিকের সাথে কথা শুরু করলেন। তোমাদেরকে যে কি বলিয়ে ধন্যবাদ দিব। আমাদের দেবতাকে তোমরা রক্ষা করলে। কিন্তু তোমাদের যে প্রফেসর 30 বছর আগে এসেছিলেন, তিনি কিন্তু এমনটা করেন নাই। যদিও প্রথমে তিনি কেবলমাত্র তার গবেষণার কাজেই এসেছিলেন, কিন্তু আমাদের গণপতি মহারাজকে দেখার পর তিনি আর নিজের লোভটুক সামলে রাখতে পারেননি। একটা মূর্তি দেখে ওনার মতিভ্রম হয়ে গেল। কি এমন মূর্তি সেটা? মানিকরা খেয়াল করলো টুয়া, তাথই, তুমনা সবাই ওই ঘরটা থেকে বাইরে বেরিয়ে এসেছে। তাহলে শোনো, এই মূর্তি কোনো জেসে মূর্তি লয়। এই মূর্তি একাই 100 রাজার সম্পত্তির সমান। সেটা দেখে যে কোনো সাধারণ মানুষেরই ইমান পিছলে যেতে পারে। তবে ওনার টাকার লোভ ছিল না। উনি চেয়েছিলেন মূর্তিটাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে। কিন্তু বিশ্বাস করো,
এটা আমরা হতে দিতে পারি না। পারি না। আজ থেকে 200 বছর আগে এই বাংলার নবাব একবার আমাদের বিরুদ্ধে লড়াই করতে লেগেছিলেন, বুঝলে? তারা কিছুতে যুদ্ধে মোদের সাথে পেরে উঠছিলেন না। তখন তারা ছল করিয়ে আমাদের ওই গণপতি মহারাজকে আমাদের থেকে কেড়ে নিয়ে যেতে চেয়েছিলেন। সেই দিন আমরা যুদ্ধক্ষেত্রে হেরে গেলেও মূর্তিটা হারাইনি। ওই মূর্তিটা সম্বল করে আমরা আজ 3 পুরুষ ধরে এই জঙ্গলের মধ্যে রয়েছি। মূর্তিটা মোদের রক্ষাকর্তা, আর মুরা হলাম তার পাহারাদার। তবে তবে তোমাদের মনে কোনো লোভ নাই, তাই তাই তোমরা সে মূর্তি দেখতে পাবে। দেখতে পাবে। এসো এসো এসো, আমার সাথে ঘরের ভিতরে এসো এসো। কথাটা বলে বৃদ্ধ লোকটি সেই ঘরে ঢুকে একপাশে এগিয়ে গেল। মানিকরাও ওনার সঙ্গেই ঘরে ঢুকল। এতক্ষণে ওরা দেখতে পেল যে গাছটাকে ওরা বাইরে থেকে দেখেছিল সে গাছের মোটা গুড়ি ঘরের ভেতরেই রয়েছে, যেন ঘরের ভেতর থেকে গাছটা চাল ফুঁড়ে উপরের দিকে উঠে গিয়েছে। বৃদ্ধ গাছের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল। তারপর মাথা নিচু করে কি যেন একটা বিড়বিড় করে বলল স্থানীয় ভাষায়। ওরা অবাক হয়ে তাকিয়ে আছে সেদিকে। আর একটু পরে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। সেই গাছের কোটরের ভেতর থেকে একটা দরজার মতো কি যেন খুলে গেল। বৃদ্ধ লোকটি তার ভেতরে হাত ঢুকিয়ে একটা বেশ বড় কাঠের বাক্স বের করল, আর সেটা সামনে আসতেই ওদের চোখ ঝলসে উঠল অষ্টধাতুর গণেশের দুতিতে। প্রায় একটা 4-5 বছরের বাচ্চার উচ্চতার সমান উচ্চতার একটা গণেশ মূর্তি। চিরাচরিত যে মূর্তি আমরা দেখে আসি এটা সেরকম নয়। এটার মাথায় পাগড়ি, সারা দেহে বিভিন্ন নাম না জানা পাথর, আর বহু দূর থেকে দেখলেও বোঝা যাবে যে সেটি 8টি ধাতু দিয়ে তৈরি। সত্যি 100 রাজার সম্পত্তি একত্রিত করলেও হয়তো এই মূর্তির কাছে সেগুলো কিছুই নয়। ওরা সবাই অবাক হয়ে ওই মূর্তি দেখছিল। এমন সময় মানিকের মাথায় একটি প্রশ্ন এলো। কিন্তু প্রফেসরকে যদি আপনারা তাড়িয়ে দিয়েই থাকেন, তাহলে উনি এখান থেকে ফিরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন কেন? কেন উনি আপনাদের কথা মনে রাখতে পারলেন না? মানিকের প্রশ্ন শুনে বৃদ্ধ লোকটি কেমন যেন চমকে গেলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তিনি নিজেকে সামলে নিলেন। তো যা গণপতি মহারাজের ইচ্ছে তাই হয়েছে। তবে তোমাদের যেখানে যেখানে আঘাত লেগেছে সেটা একটু দেখাও। আমরা একটু তো শুশ্রূষার ব্যবস্থা করছি। লাও আর তোমরা বসে থেকো না। এবার তোমরা একটু কিছু মুখে দাও, দিয়ে একটু চিড়িয়া লাও। তারপর লা হয় কাল সকালের দিক করে তোমরা ফিরে যেও। কেমন? বৃদ্ধ লোকটি আর কথা না বাড়িয়ে ঠিক যেমন ভাবে মূর্তিটি বার করেছিলেন তেমন ভাবেই আবার সেটাকে ভেতরে ঢুকিয়ে রাখলেন। তার কথা মতোই কয়েকটা মেয়ে এসে তাথইদের পরিষ্কার হবার জন্য নিয়ে গেল, আর মানিকরা গেল 2 ছেলের সঙ্গে গ্রামের পুকুরে স্নান করতে। সবাই স্নান সেরে ফিরে আসতে আসতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ওরা আবার সেই বৃদ্ধ লোকটির ঘরে এসে বসল। তবে এবারে ওদের সবার জন্য মাটির গ্লাসে 1 গ্লাস শরবত এনে রাখা ছিল। ওরা ঘরে ঢুকতেই বৃদ্ধ নিজেই সেই শরবতগুলো ওদের দিকে এগিয়ে দিলেন। এই লাও, এটা লাও। এবার এটা একটু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ো। এটা খেলিয়ে দেখবে তোমাদের শরীরের ব্যথা বেদনা অনেকটা কমে যাবে। বেশ ভালো ঘুম হবে। রাতের রান্না হয়ে গেলে আমি তোমাদের ডেকে দেব। লাও
লাও লাও লাও, এটা লাও, খেয়ে ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। বৃদ্ধের ব্যবহারে হঠাৎ এই পরিবর্তন দেখে মানিকের মনে হালকা একটু সন্দেহ তৈরি হয়েছিল, কিন্তু সে কিছু বলার আগেই বাকি সবাই বেশ আনন্দ করেই সেই শরবত খেয়ে নিল, তাই সেও আর কথা বাড়ালো না। কিন্তু শরবতটা খাওয়ার 1-2 মিনিট পরেই মানিকের মাথার মধ্যে কেমন একটা আচ্ছন্ন ভাব আসছিল। সে মাথা তুলে অন্যদেরকে দেখতে গিয়ে খেয়াল করল বাকিরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। সে হয়তো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আর গলা কাজ করল না, সেও ঘুমিয়ে ঢলে পড়ল। গভীর রাত। জনমনীষী দূরের কথা, কোথাও কোনো নিশাচর প্রাণীও জেগে নেই, কিন্তু এই সময় জঙ্গলের মধ্যে দিয়ে চুপি সারে হেঁটে যাচ্ছে কয়েকটা লোক। তাদের প্রত্যেকের কাঁধে আরও একটি করে মানুষের দেহ পড়ে আছে। না না, কেউ মৃত নয়, সবাই অজ্ঞান। তাই তাদের জ্ঞান ফিরে আসার আগে যাতে কাজ শেষ করা যায় তার জন্যই তাড়াহুড়ো হচ্ছে। আর তাদেরকে পথ দেখাচ্ছে এক শীর্ণকায় বৃদ্ধ। শোন, যেমনটা বলেছি কাজ যেন সেরকমই হয়, এমন ভাবে পুরো ব্যাপারটা করবে যাতে দেখে মনে লয় কি গাড়িটার ভীষণ জোরে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ড্রাইভার পালিয়ে গেছে, আর এরা সেই দুর্ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হয়ে গেছে। ব্যাস, এর বেশি কিছু করার প্রয়োজন নাই। যাও 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 যাও, তাড়াতাড়ি কাজ সারো সব, যাও, দেরি করো না। রাতের অন্ধকারে কি ভবিতব্য অপেক্ষা করছিল মানিকদের জন্য, তার কোনো আঁচ তারা পায়নি। পরের দিন সকালে মানিকেরই প্রথম জ্ঞান ফেরে। ফিরতেই সে অবাক হয়ে দেখে সে একটি নার্সিংহোমের বেডে শুয়ে আছে। পাশ ফিরে তাকাতেই দেখে তার বাবা মা দুজনেই সেখানে বসে। তাকে চোখ খুলে তাকাতে দেখে নার্সিংহোমে রীতিমতো হুলস্থুল পড়ে যায়, কিন্তু মানিকের কোনো কিছুই মাথায় ঢুকছিল না। সে নার্সিংহোমে কিভাবে এলো সেটা তার কিছুতেই মনে পড়ছিল না। মিনিট 5-10 মধ্যে ইন্সপেক্টর সুন্দর সেখানে পৌঁছে গেলেন। তারপর মানিকের কাছে এসে বললেন, মানিক, তুমি ঠিক আছো তো? এখন স্টেটমেন্ট দিতে পারবে? স্যার, আমি এখন ঠিক আছি, কিন্তু আমি কোথায়? আর এখানে বাবা মা কি করছেন? আমি এখানে এলাম কিভাবে? সে কি মানিক, তোমার কিছু মনে নেই? তোমরা মুর্শিদাবাদ গেছিলে বেড়াতে, সেখানে তুন্নার উপর কেউ একটা হামলা করেছিল বলে তুমি আমাকে ফোন করেছিলে। তারপর থেকে তোমাকে যখনই ফোন করছি তোমার ফোনটা সুইচ অফ বলছিল। তা তোমাদের কাউকে ফোনে না পাওয়ায় আমার একটু সন্দেহ হয়। তখনই আমি মুর্শিদাবাদ পুলিশের সাথে কন্ট্যাক্ট করি। তারপর ওনারাই তোমাদেরকে খুঁজতে গিয়ে একটা জঙ্গলের কাছে তোমাদের গাড়ি খুঁজে বার করেন। তোমাদের গাড়িটা দেখেই বোঝা যাচ্ছিল যে গাড়ির বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমাদের গাড়ির ড্রাইভার নিখোঁজ, তোমরা সবাই গাড়ির ভিতরে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। তারপর মুর্শিদাবাদ পুলিশ তোমাদের গিয়ে ওখানকার স্থানীয় হাসপাতালে নিয়ে যান। 2 দিন পরেও যখন তোমাদের জ্ঞান ফেরে না, তখন তোমাদেরকে কলকাতায় নিয়ে আসা হয়। আজ 5 দিন পর তোমার জ্ঞান ফিরল। তোমাদের বাবা মায়েরা 5 দিন ধরে নার্সিংহোমেই পড়ে আছেন, আর আমিও সকাল বিকেল একবার করে দেখে যাচ্ছি। আজও তোমাদেরকে দেখতে এসেছিলাম, তখনই শুনলাম তোমার জ্ঞান ফিরেছে, তাই তাড়াতাড়ি এলাম তোমার স্টেটমেন্টটা নিতে। এবার বলো তো দেখি, তোমার এখনো কিছু মনে পড়ছে না? না স্যার, আমার কিছু মনে পড়ছে না। হ্যাঁ, আমরা মুর্শিদাবাদ গেছিলাম, আমার কেবলমাত্র এইটুকুই মনে আছে। ইনফ্যাক্ট সেটা মনে আছে বললেও ভুল হবে। আমার মনে আছে যে আমরা মুর্শিদাবাদ যাব প্ল্যান করেছিলাম, তারপর
আমার আর কিছু মনে নেই। এরকমটা কেন হচ্ছে স্যার? আমি কেন মনে করতে পারছি না? আচ্ছা মানিক, শান্ত হও, শান্ত হও। অনেক সময় অ্যাক্সিডেন্টের আফটার এফেক্টে এরকম হয়ে যায়। সাবকনসিয়াস মাইন্ড কাজ করা বন্ধ করে দেয়। ইটস কোয়াইট ন্যাচারাল ইন দিস সিচুয়েশন। আমি এরকম বহু কেস দেখেছি। তুমি চিন্তা করো না, একটু রেস্ট নাও, বাড়িতে যাও, দেখবে কদিন পর সব মনে পড়ছে। ওকে, রিল্যাক্স। ডাক্তার যা ওষুধ দেবেন সেগুলো নিয়মিত খাবে। আমি ডাক্তারের সঙ্গে একবার কথা বলে নেব, আর 2-1 দিন পর তোমাদের বাড়ি গিয়ে দেখা করে আসবো, কেমন? নাও টেক সাম রেস্ট। আমি এখন তোমার বাবার সঙ্গে একটু কথা বলবো। মিস্টার রায়, আপনি একটু এদিকে আসুন। ইন্সপেক্টর সুন্দর মানিকের বাবার কাছে কি কথা বললেন সেটা আর মানিক শুনতে পেল না। আর উনি যা বললেন সেরকম যদি কিছু হয়ে থাকে তাহলে তো বাবাকে এই মুহূর্তে জিজ্ঞাসা করলেও বাবা কিছু বলবেন না। কিন্তু সেটা সমস্যা নয়। সমস্যা হলো এটা যে কেবল মানিকেরই না, পাঞ্চজন্যর বাকি সদস্যদেরও কারোরই কিছুই মনে নেই। মুর্শিদাবাদ তারা যাবে এটুকু ঠিক হয়েছিল, ব্যাস ওই অবধি তাদের স্মৃতিশক্তি। তার পরের কোনো ঘটনা তাদের আর মনে নেই। মাস 2 পরও যখন তাদের কিছুই মনে পড়ল না, তখন ইন্সপেক্টর সুন্দর বলেছিলেন সবার একসাথে একই ব্যাপারে স্মৃতিভ্রম হওয়া স্বাভাবিক ঘটনা নয়। কেউ হয়তো তাদের খাবারের সাথে কিছু মিশিয়ে দিয়েছে, যার ফলে তাদের আংশিক স্মৃতিভ্রম ঘটেছে। কিন্তু মানিক এইটুকু নিয়ে শান্তিতে থাকার ছেলে নয়। সে মনে মনে ঠিক করে নিল মুর্শিদাবাদের মাটিতে সে আবার ফিরে যাবে। নবাবের গড়ে অনেক রহস্য চাপা পড়ে থাকলেও নিজেদের জীবনের এই রহস্যের উত্তর সে ঠিক খুঁজে বার করবে একদিন। শুনছিলেন আমাদের আজকের নিবেদন সুকান্ত দাশের কলমে এবং ঐন্দ্রিলা সামন্তর ভাবনায় নবাবগড়ে পাঞ্চজন্য। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিজিৎ। মানিকের চরিত্রে নীল, বাপনের চরিত্রে রমাকান্ত, টুয়ার চরিত্রে অধ্যায়, তুন্নার চরিত্রে সৌমিলি, তাথইয়ের চরিত্রে বর্ণিশা, সাকিবের চরিত্রে সৌরভ, ইন্সপেক্টর সুন্দর, সেনাপতি ও জনৈক লোকের চরিত্রে কৌশিক, নবাব ও বৃদ্ধের চরিত্রে দেবাশিস। আজকের গল্পের শব্দ সংযোজনে রয়েছে সঞ্চারী, আবহ নির্মাণ সায়ন। আপনারাও আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন আমাদের কাছে। আজকের গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন।